তখন যে কেউ সামনে আসলে যত বড় শক্তি হোক না কেন, শেখ হাসিনা থেকে বড় শক্তি তো বাংলাদেশের ইতিহাসে কেউ নাই। আপনি কয়েকদিন আগে বলেছেন যে ভায়োলেন্স এনসিপি বা আমাদের চাইতে বেশি, আমাদের বলতে আপনাদের নিজেদেরকেই বুঝিয়েছেন যে ভায়োলেন্স আপনাদের থেকে বেশি কেউ করতে পারবে না, এবং সেটি বলেছেন যে সেটি আপনারা দেখিয়েছেন 2024 সালের গণ অভ্যুত্থানে। সেইটাকে কেউ কেউ যদি এই ধরনের ব্যাখ্যা দেয়, যারা আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করে বা বলে যে আমরা ওই কয়েকদিন আগের আপনি একটা টকশোর কথা মেনশন করলেন, সেখানে বলছিলেন যে এনসিপি এই ভায়োলেন্সটাই আসলে করেছিল, যে কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সো এনসিপি কি আসলে আওয়ামী লীগের চাইতে বেশি ভায়োলেন্স করতে পারে? সেই শক্তি কি এনসিপির এখন আছে? এটাকে মানে ফ্রেম করা হয়েছে একটু ডিফারেন্টলি, মানে দেখানোর চেষ্টা করেছে যে জুলাই গণঅভ্যুত্থানে একটা ভায়োলেন্স ছিল। তো অনেকেই এখন মুখোশ দিয়ে থাকে যে তারা আসলে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, কিন্তু এই ধরনের কিছু পাইলে নিউজের হেডলাইন দিয়ে সেটা একদম শিরোনামে রেখে দেয় 3-4 ঘন্টা 5 ঘন্টা। যাই হোক, আমরা জুলাই গণঅভ্যুত্থানটা ছিল একটা শান্তিপূর্ণ এবং অসহযোগ আন্দোলন। আপনি খেয়াল করবেন যে 3 তারিখ যখন নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন, তার আগে কিংবা পরে আমি অসহযোগ আন্দোলনের ঘোষণাটা দিয়েছিলাম এবং আমাদের কর্মসূচি দিয়েছিলাম 10টা-12টা, যে কেউ বিদ্যুৎ বিল দিবে না। অসহযোগ আন্দোলনের ফরম্যাটে ছিল এবং শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল। কিন্তু যখন আমাকে গুলি করা হচ্ছে সামনে থেকে, আমার তো ইট পাটকেলটা যদি নাও লাগে তাও তো এটা মারতে হবে, আমার তো এটা রেজিস্ট্যান্স, এটা তো আমার নাগরিক অধিকার, আত্মরক্ষাটা। তো তখন আমাদের ইট পাটকেল এবং বাঁশ ছিল গণঅভ্যুত্থানের সময় আমাদের মানে একমাত্র অবলম্বন আর কি। আমরা কিন্তু গণঅভ্যুত্থানের ইতিহাস পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখেছি। আমি রিসেন্টলি সাউথ কোরিয়া থেকে আসলাম। সাউথ কোরিয়াতে 1980 সালে গণঅভ্যুত্থানটা শুরু হয়। এটা লং টার্ম চলে ওদের এখানে ডিক্টেটরশিপের বিরুদ্ধে। তো এখানে আমি দেখলাম যে ওরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, ইউনিভার্সিটির স্টুডেন্টরা শুরু করেছিল, পরে সাধারণ জনগণ, ওদের গুয়ানজো একটা শহর আছে সেখানে। কিন্তু একটা পর্যায়ে ওরা দেখলো যে ওদেরকে কামান দিয়ে, ট্যাঙ্ক দিয়ে হামলা করা হচ্ছে। তো ওদের আসলে কোনো উপায় ছিল না, ওরা তখন পিপলস আর্মি গঠন করে। আচ্ছা, তখন ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা অংশ ওইখানকার থানা থেকে অস্ত্র নিয়ে তার একটা পিপলস আর্মি গঠন করে, যে পিপলস আর্মিকে আলটিমেটলি কামান টামান দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু আলটিমেটলি ওরা সফল হয় এবং ওই গণঅভ্যুত্থানকে ওরা ধারণ করে। তো একটা গণঅভ্যুত্থানে আপনাকে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে অস্ত্র তুলে নেওয়ার নদীর পুরো পৃথিবীতে আছে। সেটাকে আপনি কি ভায়োলেন্স বলবেন? 24-এর গণঅভ্যুত্থান কি ভায়োলেন্স ছিল? ভায়োলেন্স আই থিংক কেউ ইতিবাচক বলে। ওয়ার্ড চুজিং এর ক্ষেত্রে আমার এটা মিস্টেক আমি বলতে পারি। এটা রেজিস্ট্যান্স আমি মোর প্রেফার করব শব্দটা। তো এই রেজিস্ট্যান্সের ইতিহাস পৃথিবীতে আছে। যখন আমরা বললাম যে 5 আগস্ট যদি পতন না হতো তাহলে আমরা 6 আগস্ট হয়তো সশস্ত্র বিপ্লবের ডাক দিতাম, নাহিদ ইসলাম বলেছেন, আমি বলেছি আমাদের প্রিপারেশন ওইটা ঘোষণা দেওয়ার প্রিপারেশন ছিল। কিন্তু অনেকে বলে যে তাহলে এরা কি ট্রেনিং নিয়েছে, এদের অস্ত্র কোথায়? তো মুক্তিযুদ্ধের আগে কি বাংলাদেশের সবার কাছে অস্ত্র ছিল, ট্রেনিং ছিল? যুদ্ধ ঘোষণার পরেই কিন্তু অধিকাংশ, প্রায় 90% মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়েছেন, অস্ত্র জোগাড় করেছেন, ইয়ার থেকে পাকিস্তানি বাহিনী থেকে ছিনতাই করেছেন, থানা থেকে ছিনতাই করেছেন, তারপর কিন্তু এটা তো রেজিস্ট্যান্স করেছেন তারা এবং মুক্তিযুদ্ধ করে তারা সফল করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন। তো আমরা মনে করি ওই ঘোষণাটা দিলে দেশের মানুষই এটা বাস্তবায়ন করত, এবং তখন যে কেউ সামনে আসলে যত বড় শক্তি হোক না কেন, শেখ হাসিনা থেকে বড় শক্তি তো বাংলাদেশের ইতিহাসে কেউ নাই, টিকতে পারতো না আর কি। আচ্ছা।